আমাদের এই ভারতবর্ষ সেন্টার অফ স্পিরিচুয়ালিটি, অর্থাৎ এই ভারতবর্ষকে এইভাবেই চেনে গোটা বিশ্ব। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ধ্যান নিয়ে কথা বলছেন, যোগ নিয়ে কথা বলছেন, ধ্যানে বসছেন, হিন্দু ধর্ম নিয়ে কথা বলছেন। যে ভারতবর্ষের আইডেন্টিটি স্পিরিচুয়ালিটি, সেই দেশে ধ্যানে বসলে এত কেন অসুবিধা এই রাজ্যে শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? সে প্রশ্ন উঠছে। দিন দিন ধরে সনাতনকে যারা ডুবিয়ে দিয়েছিল সাম্প্রদায়িক বলে, সেই সনাতন ধর্মকে যিনি সযত্নে তুলে আনার চেষ্টা করছেন, তাকে এত আক্রমণের মুখে পড়তে হচ্ছে কেন? সেই প্রধানমন্ত্রী তিনি ধ্যানে বসছেন, তাতেও অসুবিধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে কাব্য, মহাকাব্য, আধ্যাত্মিকের চেতনা, তার বিকাশ, উন্মোচন সবটাই হয়েছিল, এখন নয়, বহু প্রাচীন কাল থেকে। এবং সেই সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের একেবারে পৃষ্ঠপোষক যারা, তারাও কিন্তু ভারতবর্ষকে সেই শীর্ষস্থানে নিয়ে গেছিলেন ঠিক এই বিষয়টাকে নির্দিষ্ট করে, হাতিয়ার করে, বা এই বিষয়টার উপর ভর করে। কিন্তু বর্তমান সময় রাজনৈতিক দলের নেতারা তারা নিজেদের মধ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন, এবং এখানেও কার্যত শুনতে দেখা যাচ্ছে যে এই আধ্যাত্মিকতা বা নির্দিষ্ট কোনো ধর্ম তাকে হাতিয়ার করছেন। কিন্তু কেন এই রকম ঘটনা ঘটবে কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধ্যানে বসছেন, কিন্তু বিরোধিতা করতে শোনা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলকে। কিন্তু কি কারণের জন্য বিরোধিতা? শুধুমাত্র বিরোধিতা করবেন বলেই কি তারা বিরোধিতা করছেন, নাকি এর পেছনেও রয়েছে রাজনীতি? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ঘোর বিরোধিতা করেছেন, তিনি কি বলছেন সেটা দিয়েই আজকে আমাদের এই শো শুরু হবে। ঘোর বিরোধিতা করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সমস্যাটা কোথায় শুনতো? সমস্যা কোথায় তা নিয়ে আমরা আলোচনায় আসবো। শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন রাজ্যের বিরোধী দল নেতা, শুনবো। ভীষণ হিংসা, পরশ্রীকাতরতা, মমতা ব্যানার্জির একটা মারাত্মক রিপু কাজ করে, আমার সঙ্গেও করতেন। হিংসা রিপু, এই যে অহংবোধ, এইটা হিংসা রিপু সক্রিয় হয় বলে। তাই নরেন্দ্র মোদীজির ত্যাগ, তিতিক্ষা, সংযমব্রত, কৃচ্ছ সাধন, এটা উনি করতে পারেন না, ল্যাভিশ লাইফ লিভ করেন, তাই হিংসা থেকে এগুলো করছেন। আমাদের এই মহান ভারতবর্ষের আইডেন্টিটি কি, পরিচয় কি? সেন্টার অফ স্পিরিচুয়ালিটি, অর্থাৎ ধ্যান, জ্ঞান, সংস্কৃতি, এই দিয়ে গোটা বিশ্বের কাছে মেলে ধরেছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষ সংস্কৃতির মেলবন্ধন, সংস্কৃতির রাজধানী বলা যায়। সেই ভারতবর্ষে যখন ধ্যানের কথা বলা হয়, যখন যোগের কথা বলা হয়, তখন এত বিরোধিতা কেন? কেন বারবার সনাতন ধর্মকে বারবার পিছিয়ে দেওয়ার চেষ্টা, সনাতন ধর্ম বিরোধী কথা বলার চেষ্টা? আপনি সনাতন বিরোধী কথা বলবেন, আপনাকে বলা হবে সেকুলার। আর আপনি সনাতনের জন্য কথা বলবেন, তখন আপনাকে বলা হয় সাম্প্রদায়িক। সেই ছবিটায় ভেঙে দেওয়ার চেষ্টা করছেন দেশের কোন প্রথম প্রধানমন্ত্রী। তার আগে অটল বিহারী বাজপেয়ী চেষ্টা করেছিলেন, তিনিও ছুটে গিয়েছিলেন এই জায়গায়। আজ প্রধানমন্ত্রী প্রায় 30 বছরের বেশি সময় পর তিনিও ছুটে গিয়েছেন, তিনি ধ্যানে বসছেন, কিন্তু তাতে এত কেন গায়ে জ্বলছে শাসক দল তৃণমূলের? আসবো আলোচনায়। যারা রয়েছেন পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সৌমিক রাহা, এবং আমার সঙ্গে রয়েছেন অনিন্দ সিনহা রয়, শাসক দলের পক্ষে কথা বলবেন, অর্থাৎ তৃণমূলের পক্ষে কথা বলবেন, এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই। আমি আলোচনায় আসবো। আমি প্রথমেই অনিন্দদাকে দিয়ে শুরু করি। অনিন্দদা, আমাদের এই ভারতবর্ষের আইডেন্টিটি সেন্টার অফ স্পিরিচুয়ালিটি, গোটা বিশ্ব জানে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ধ্যানে বসলে, প্রধানমন্ত্রী ধ্যানে বসছেন, তার ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোর বিরোধিতা। তিনি এমন শব্দ চয়ন করছেন, সেই শব্দ এই মুহূর্তে আমি বলতেও পারছি না। কি বলবেন?
প্রথমত কথা হচ্ছে উনি ধ্যানে বসবেন কি বসবেন না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এই যে আজকে সকালবেলা আপনি আমাকে যে দক্ষিণেশ্বরে গতকালকে গিয়েছিলেন তার প্রসাদ খাওয়ালেন, তো সেখানে কি কেউ ক্যামেরা সঙ্গে নিয়ে গেছিল নাকি আপনি পুজো দিয়েছেন মায়ের কাছে একটা প্রসাদ আমাকে দিলেন এই সকালবেলা যেটা দিলেন? ঠিক আছে, ধর্ম তো আপনার নিজের মতো। প্রধানমন্ত্রী যাচ্ছেন ধ্যান করতে, সঙ্গে ক্যামেরাম্যান। আরে উনি কি শুটিং করতে যাচ্ছেন না ধ্যান করতে যাচ্ছেন? না ক্যামেরা নিয়ে অসুবিধা না ক্যামেরা না, উনি তো এটাকে প্রচারে থাকা, আপনি এটা বুঝতে পারছেন না। আপনাদের কোনো অসুবিধা নেই, ওনার ক্যামেরা নিয়ে আবার উনি তো দেখুন উনি সবসময় প্রচারে থাকছে। কিসে ভয় পাচ্ছে? হঠাৎ উনি সনাতন ধর্মে না ক্যামেরাতে? সনাতন ধর্ম প্রধানমন্ত্রী শেখাবেন, সাধু সন্ন্যাসীরা কি তারা নেই? আর সনাতন ধর্ম উনি শেখাবেন। হুমায়ুন কবির থাকলে তো যিনি বলছেন হুমায়ুন কবির থাকলে তো আপনাদের মুসলিমদের সমস্যা। আচ্ছা রামকৃষ্ণদেবের নাম শুনেছেন? রামকৃষ্ণদেবের নাম শুনেছেন তো? আরে গতকালকে আমি সনাতন, এই রাম আমি সনাতন, আপনি কি বলছেন সকালবেলায়? আরে কথাটা শুনুন, এই রামকৃষ্ণদেব যে হাতে মা কালীকে খাওয়াতেন সেই হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, জানেন? তাতে কোনো অসুবিধা হয়েছে? একদম করেননি, বাজে কথা বলবেন না, বাজে কথা বলবেন না। ভগবান শ্রীরামকৃষ্ণকে নিয়ে বাজে কথা ক্যামেরার সামনে শুনবো না। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আজকে সকালবেলায়, এরকম একটা কথা। শ্রীরামকৃষ্ণ জীবদ্দশায় কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, উনি সাধনা করেছিলেন মাত্র। সাধনা করা আর ধর্ম গ্রহণ করার মধ্যে পার্থক্য আছে, বেসিক পার্থক্য আছে। আগে আপনি কথামৃত পড়ুন, আগে শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ুন, তারপর শ্রীরামকৃষ্ণকে নিয়ে সকাল সকাল আপনি বাজে কথা বলছেন। স্পষ্ট করে দিই আপনাকে কি বলতে হবে। কথার মাঝখানে যদি ঢুকে যায় আমি কিন্তু একটা অবশ্যই ঢুকবো। আমাদের আরাধ্য শ্রীরামকৃষ্ণকে নিয়ে আপনি বাজে কথা বলবেন, আমি চুপ করে থাকবো না। আমিও কামারপুকুরের ছেলে, আমিও ছোট থেকে রামকৃষ্ণদেবকে প্রণাম করে প্রতিদিন আমার কাজ শুরু করি। আমি জোরাত করছি, আপনার সময় বলবেন অরিন্দদা, আপনি বলবেন। আমি আলোচনার সুরটা আমি বেঁধে দিই যে আলোচনা আমরা আজকে কেন করছি, যে গোটা ভারতবর্ষকে আমরা স্পিরিচুয়ালিটি সেন্টার অফ স্পিরিচুয়ালিটি বলে গোটা বিশ্ব চেনে, সেই জায়গায় ধ্যান করলে, যোগ করলে, সনাতনের কথা বললে কেন এত গায়ে জ্বলছে শাসক দল? বলুন। কে ধ্যান করবে, কে ঠাকুর প্রণাম করবে সেটা করুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ক্যামেরা আগে উনি ক্যামেরা শুটিং এ যাচ্ছেন, তাতে আমাদের মনে হচ্ছে এখানে এতগুলো ক্যামেরা আছে। দ্বিতীয় আর এক মিনিট, প্রধানমন্ত্রী বলছেন কি আমি জৈবিকভাবে জন্ম নিইনি। প্লিজ ভগবানের উনাকে ভগবান পাঠিয়েছে, আমি সৌমিকের কাছে জৈবিকভাবে জন্ম না নেওয়া প্রধানমন্ত্রী। এক মিনিট সৌমিক, আমার একটা প্রশ্ন। প্রধানমন্ত্রী ধ্যান করতে যাচ্ছেন, স্পিরিচুয়ালিটির কথা বলছেন, যোগের কথা বলছেন, তিনি তার লক্ষ্যে পৌঁছচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো, কি করলো, কিভাবে দেখলো, তাতে তোমাদের এত অসুবিধা কোথায়? উনি ওনার মতো বলছেন। বাংলার একটা ব্রহ্মসঙ্গীতে আছে, ব্রহ্মসঙ্গীতে কত যোগীন্দ্র ঋষিমুনিগণ না জানি কি ধ্যানে মগন, স্থিমিত লোচন জিত শোচন কি অমৃত রস করে পান। প্রধানমন্ত্রী এই ধ্যানের মাধ্যমে অমৃত রস পান করবেন, এবং তিনি প্রধানমন্ত্রী, তিনি চুরি চামারি করতে যাচ্ছেন না, তিনি ওখানে একটু আগে বলে শ্রীরামকৃষ্ণ নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অশিক্ষিত গোমুখের মতো কথা। এদের সাথে আমি অনুরোধ করছি গলার জোরে সকালে আমি পরিষ্কার করে দিচ্ছি, কেউ কারোর কথার মধ্যে ঢুকবেন না, প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে আমি সেই পেনাল্টি হিসাবে আপনাকে এক্সট্রা বলতে দিয়েছি 10 মিনিট 10 সেকেন্ড। প্লিজ আর ঢুকবেন প্লিজ। তো প্রধানমন্ত্রী এখানে একটা ভালো কাজে যাচ্ছে, যদি ক্যামেরা থেকে থাকে অসুবিধাটা কোথায়? ধ্যান প্রমোট হওয়া, ধ্যান যদি আরো বেশি সংখ্যক মানুষে ধ্যান করে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কেন? আসলে শ্রীরামকৃষ্ণের দুটো কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, যে আর যেমন ভাব তার তেমন লাভ। এই যার যেমন ভাব তার, আজকে মুখ্যমন্ত্রী যখন কেষ্টমণ্ডল বলে পুলিশকে বোম মেরে দেব, অর্থাৎ মমতার পুলিশকে বোম মেরে
রেখে দেবো, তখন চুপ করে থাকে। আরে আমরা মুখ্যমন্ত্রী তো চুরিকে প্রমোট করে, এতবার বড় বড় কথা বলছেন। আপনি আজকে সকালে আপনার রুচির পরিচয় দিয়েছেন। শ্রমিক আসবো এক মিনিট। আমরা দেখি মঞ্চে দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরুর নাম তিনি ভুল বলেন। কামারপুকুর জয়রামবাটিকে তিনি মিশিয়ে বলেন কামারবাটি জয়রামপুকুর। জয়রামবাটি কামারপুকুরকে তিনি এইভাবে উচ্চারণ করেন। রামকৃষ্ণদেবের বাণী যত মাটি তত টাকা আমরা শুনেছি। এইগুলো বারবার বলা হচ্ছে কেন? এবং 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 আমাদের সাধু সন্তদের নিয়েও কিন্তু কথা বলা হচ্ছে। যত মাটি তত টাকা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি বলেছেন অনিন্দদা তবে ঝন্টুদার কাছে আসি। ঝন্টুদা, একটা বিষয় বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, একই সঙ্গে কংগ্রেসকেও দেখছি যে তারা বিরোধিতা করছেন। তারা বিভিন্ন সময় এই বিষয়টাকে নিয়ে তাদের যেন গাছজ্বালা হচ্ছে, সেটা স্পষ্ট হচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? প্রধানমন্ত্রী তিনি ধ্যান করতে বসছেন, এটাতে সমস্যা হচ্ছে, নাকি এইটা সমস্যা হচ্ছে যে তিনি ক্যামেরার সামনে রেখেছেন? কোনটাতে অসুবিধা হচ্ছে বলে আপনার মনে হয়? প্রথমেই বলি, দেখো, ভারতের সংবিধানের 25 এবং 26 নম্বর ধারাটা স্পষ্টভাবে প্রত্যেকটি নাগরিক, এখানে কিন্তু প্রধানমন্ত্রীও নাগরিক, রাজ্যের মুখ্যমন্ত্রীও নাগরিক, তাদেরকে কিন্তু ধর্মের অধিকারটা দিয়েছে। এবার প্রধানমন্ত্রীর মতন একটা হাই প্রোফাইল, দেখো, আমি যদি কোথাও গিয়ে ধ্যান করি, নেসেসারি নয় আমি ডাকলেও তোমরা কেউ ক্যামেরা নিয়ে যাবে, কারণ আমার সোশ্যাল ডিগনিটির প্রশ্নটা বুঝতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী এত বড় একটা দেশ, যে দেশটা পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি, যে কম্পিটিশনের ডেমোক্রেসিতে তার একটা মুখ হিসেবে 2014 সাল থেকে আজকে 10 বছর সাকসেসফুলি একটি লোক তার টেনিওর কমপ্লিট করেছেন, তিনি কোথাও যদি একটা ধ্যান যান, তার একটা ব্যক্তিগত সত্তা থাকবে। কিন্তু খেয়াল রাখবে, প্রধানমন্ত্রীর মতন, মুখ্যমন্ত্রীর মতন পোস্টগুলো কিন্তু ব্যক্তি সত্তার বাইরেও দেশীয় সত্তাটা হয়। আমার কাছে একটা বিষয় স্পষ্ট, যে তিনি ধ্যান করছেন বলে বিরোধিতা করছে, সেখানে কেন ক্যামেরা রাখা হচ্ছে? না, একদম নয়। তখনও তো ক্যামেরা ছিল, তাহলে তখন কেন বিরোধিতা করা হলো না? না, আমি বলছি তিনি ধ্যান করলে ক্যামেরা তোমরা না চাইলেও ক্যামেরা যাবে, ক্যামেরা যাবে। আমি বলছি কোন সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি, কোন লোককে ঢুকতে দেওয়া হয়নি, উনার পার্সোনাল ক্যামেরা নিয়ে গেছেন। আরে কি বলছেন আপনি? ভুল তথ্য দিচ্ছেন। আচ্ছা, আমাকে ভাই আমি শুধু একটা কথা বলবো, এসপিজি সিকিউরিটির একটা সিস্টেম থাকে। আরে অশিক্ষিতদের মতো কথা বলবেন না, একটু পড়াশোনা করে আসুন। এসপিজি সিকিউরিটির একটা সিস্টেম থাকে। আমাদের দেশ মহান দেশ ভারতবর্ষ, সেন্টার অফ স্পিরিচুয়ালিটি। আমরা সেটা প্রমোট করব না কেন? আমরা ধ্যানকে কেন প্রমোট করব না? আমরা কেন যোগকে প্রমোট করব না? আমরা কেন সনাতনকে প্রমোট করব না? এটা গোটা দেশের বিষয়। আপনি যে কথা বলছেন সেটা সনাতন বিরোধী, স্পিরিচুয়ালিটি বিরোধী বলছেন। আমাদের দেশ সেন্টার অফ স্পিরিচুয়ালিটি। আমরা এই জায়গা থেকে আলোচনায় আসবো। কিন্তু এখন 4টা ভোটে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু তনয় আমরা দেখাবো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত দিন ধরে প্রধানমন্ত্রীকে ঠিক কোন ভাষায় আক্রমণ করেছে। শুনুন। বাংলার বাড়ি প্রকল্প নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর তার 50% টাকা আমাদের দিতে হয়, 40% টাকা আমরা দিই, আর জায়গাটাও আমরা দিই। তাহলে কত হলো? 50-50। তাহলে তোমার নাম কেন থাকবে? বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু। বলছে আমি 7 টাকা বাড়িয়েছি,
তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, তুমি আমার লক্ষ লক্ষ, তুমি আমার 1,74,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছো। গত বছরেই 45 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে এবং বলছে আমি 7 টাকা বাড়িয়েছি। তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, তুমি আমার লক্ষ লক্ষ, তুমি আমার 1,74,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছো, যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো 6,84,000 কোটি টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু বিশ্বাস করুন যতবারই তার এই বক্তব্য সামনে এসেছে ততবারই যেন বক্তব্যের থেকে বেশি বিপ সাউন্ড দিতে হয়েছে। অর্থাৎ এমন কিছু মন্তব্য তিনি করেছেন যেই মন্তব্যগুলো শোনানোর মতন জায়গায় নেই। কার্যত ভাষার সন্ত্রাস বলছেন রাজনৈতিক মহলের একাংশ সাধারণ মানুষ, তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক প্রধান, এই রাজ্যকে রিপ্রেজেন্ট করছেন, তিনি কিভাবে এই বক্তব্য রাখতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গিয়ে যে বিষয়গুলো উঠে আসে তা নিয়ে আজকের এই আলোচনা রয়েছে এবং একই সঙ্গে ধ্যানমগ্না মোদী, কিন্তু কোথায় বিরোধিতা তৃণমূল কংগ্রেস শুধু নয়, একই সঙ্গে কংগ্রেসের। জন্টুবাবুর কাছে একেবারে সরাসরি আমি আসবো, তারপর আসবো অনিন্দবাবু আপনার কাছে, সময় দিচ্ছি আপনাকে। জন্টুবাবু বলুন তো সমস্যাটা কোথায় রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে মন্তব্য করছেন তাতে ভাষা সংস্কৃতি নিয়ে কার্যত সন্ত্রাস চালানো হচ্ছে একেবারে স্পষ্ট। অন্যদিকে তিনি আবার বিরোধিতা করছেন যদি কেউ ধ্যানমগ্না হন, যদি কেউ নিষ্ঠা দেখান বা নিষ্ঠা নিয়ে তিনি কাজ করেন তাহলে পরেও তার সমস্যা হচ্ছে। সমস্যাটা আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের কথা। আমি দুটো অপশন কথা বলি। দেখো, প্রথম অপশনটা হচ্ছে ধর্ম এবং ভোট ধর্ম। আমি নাগরিক, আমি প্রধানমন্ত্রী হই, মুখ্যমন্ত্রী হই, বা খুব সাধারণ একজন অধ্যাপক, খুব সাধারণ মানুষ, একটা খেটে খাওয়া মানুষ, প্রত্যেকের তো রাইটস আছে সংবিধানে, এবং এই সংবিধানের রাইটসটা এতটাই ভেরিয়েবলি ফান্ডামেন্টাল যে ইলেকশন বা অন্য কোনো আর্জেন্সির মধ্যেও কিন্তু এই ক্লজটাকে, ধরো ভোট চলছে তার মানে আমি ধর্ম আচরণ করতে পারবো না, অ্যাজ এ পিএম, অ্যাজ এ সিএম এটা কিন্তু করতে পারে, এবং তাতে কিন্তু ক্লজে কোনো এমসিসি ভায়োলেট হয় না, প্রথম কথা মানতে হবে। দ্বিতীয়, ভারতবর্ষে এতগুলো স্টেট, আমরা কো ফেডারাল স্ট্রাকচারে বিশ্বাস করি, কোঅপারেটিভ কো ফেডারাল স্ট্রাকচার, সেখানে কোনো মুখ্যমন্ত্রী, এই রাজ্যে শুধু নয় যে 60-40 হিসাবে প্রধানমন্ত্রী আবাসন প্রকল্পটা হয়, তাহলে আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আর্কাইভ ঘেটে তোমরা বলতে পারবে তারা সরাসরি প্রধানমন্ত্রী বা সেন্ট্রালের পলিসিটাকে চ্যালেঞ্জ করে বলেছে যে আমি 50 দেই, তুমি 50 দাও, তোমার নামে চলবে কেন? প্রধানমন্ত্রী নামটা কিন্তু নরেন্দ্র মোদীর নাম নয়, প্রধানমন্ত্রী একটা পোস্ট, সেটা অ্যাজ এ সিএম আজকের মমতা ব্যানার্জি, কালকে যদি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী থাকেন এই প্রধানমন্ত্রী নামটাই থাকবে। এটা। দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রী আসলে ধর্ম, একটা লোকের ধর্মাচরণ, স্বাধীন ধর্মাচরণের সাথে ভোট ধর্মকে গুলিয়ে ফেলেছেন। এই যে ভোট ধর্মের আঙ্গিকে ধর্মাচরণটাকে দেখেন, সেটা যদি সত্যি হয় তাহলে এ রাজ্যে সেকুলারিজমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেন ইসলামিয়া হাসপাতাল তৈরি হয় আপনি একটু বলবেন আমাকে? আমি তো বলছি সংবিধানের 51A পরিষ্কার বলা আছে এভরি ইন্ডিয়ান সিটিজেনকে হারমোনি বজায় রাখতে হবে, এমন কিছু বলা যাবে না অন্যের ধর্মাচরণে ধাক্কা লাগে। তাহলে আপনি তো একটা প্রশাসনিক প্রধান, আপনি বলছিলেন উনি প্রশাসনিক প্রধান, হাইয়েস্ট পদে আছেন, আপনি কি করে এই কথাগুলো বলেন? আপনি কি করে একের পর এক এমন ধর্মাচরণ করেন, এমন বক্কালাপ করেন যে একটা নির্দিষ্ট ধর্মের লোকদের হার্ড হন? কি অদ্ভুত সেকুলারিজম না, যে সেকুলারিজমে একটা সম্প্রদায়ের খাদ্যাভাসকে গুলিয়ে নিয়ে আক্রমণ করতে পারলে সেকুলারিজম প্রতিষ্ঠিত হয়। আমার কথা হচ্ছে সেকুলারিজম মানে তো উভয়কে ব্যালেন্স করে চলা। তুমি একটা সম্প্রদায় একটা জিনিস খায় না, তুমি রাজপথে সেটাকে খেয়ে প্রমাণ করলে তুমি সেকুলার, এবং অপোনেন্টকে কিন্তু তুমি বলছো না। এই যে সিলেক্টিভ সেকুলারিজম, এটা কিন্তু কম্পিটিটিভ কমিউনালিজমের পার্ট। এ রাজ্যে সনাতন বিরোধী কথা বললে, এ রাজ্যে সনাতন বিরোধী কথা বললে আপনি সেকুলার, আর সনাতনের জন্য কথা বললে আপনি সাম্প্রদায়িক। এটা কি বলে? এটা ভোট ধর্ম বলে, এটা ধর্ম বলে না। ঘন্টুদার একটা কথা খুব ভালো লাগলো, সেই কথাটা টেনেই আমি বলি। উনি বলছিলেন যে কে কি করবে না করবে এরকম ভাবে বলা যায় না, সেকুলারিজম বোঝা যাচ্ছে, খুব ভালো কথা। আচ্ছা বলুন তো, রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন বলছেন দাঙ্গা কারা করেছে তাদের পোশাক দেখলে চেনা যায়, বোঝা যায় এরা কারা, সে ব্যাপারে তো আপনি কোনো কথা বললেন না। আপনি মুখ্যমন্ত্রীরা যেমন বললেন, ঠিক সুন্দর বলেছেন, আমি তো আপনাকে সাপোর্ট করছি। প্রধানমন্ত্রীও তো এই কথা বললেন যে ড্রেস দেখে কি আপনি বলতে পারেন যে এই দাঙ্গা কারা করেছে? ব্যাপারটা কি বলুন তো? যেটা বলবেন নিরপেক্ষভাবে বলুন, আমি নিঃসন্দেহে আছি, বায়াসনেসের দরকার নেই। আর রইল নরেন্দ্র মোদী বাবুর কথাটা শুনুন,
যে কোনো জায়গায় উনার একটা ছবি লাগানো খুব দরকার। উনি পছন্দ করেন ক্যামেরার সামনে থাকতে। আপনি পেট্রোল পাম্পে যাবেন সেখানেও উনার ছবি, সেটা প্রধানমন্ত্রী বলে, ওখানে যাবেন সেখানেও উনার ছবি, আপনিও ভালোবাসেন, আবাস যোজনা সেখানেও উনার ছবি, যারা আছেন গেস্টে তারাও। কি আছে? বেশ, আমি উত্তরটা নিই, দরকার নেই, কাজ করুন। উত্তরটা নিই। ছবি নিয়ে আমার মনে পড়ছে বুদ্ধদেব বাবুর একটা শেষের দিকের একটা জনসভায় বুদ্ধবাবু খুব ভালো কতগুলো কথা বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর কাজ কি হয়ে দাঁড়িয়েছেন, চারিদিকে যেখানে যাব দেখছি চারতলা পাঁচতলা বাড়ি সমান নিজের ছবি ছাপানো আর মন্ত্রী করা। কি কাজ এই মন্ত্রীগুলোর? শুধু গাড়ি করে করে তেল পুড়িয়ে ঘুরে বেড়ানো, কোনো কাজ নেই। আর মুখ্যমন্ত্রীর কাজ চারিদিকে ছবি করা। আপনি দেখুন আজকে গোটা বাংলা জুড়ে এমনকি মনীষীদের সাথেও মুখ্যমন্ত্রীর ছবি। কিন্তু এই ঘটনাটা কিন্তু হবারই ছিল। আজকে যা যা ঘটছে এর দোষী আমরা, কারণ আমরা এর আগে সমস্ত বাংলাভাষী মিলে সেদিনকে পথে নামতে পারিনি যেদিন 21শে জুলাইয়ের মঞ্চে কবির সুমন বলেছিল আমি বিশ্বাস করি মমতার একদিন বিশাল একটা মন্দির হবে, মমতার নামে এত বড় বড় পুজো হবে। সেদিন আমরা পথে নামতে পারিনি। আমরা সেদিন পথে নামতে পারিনি যেদিনকে বলা হয়েছিল মমতাই দেবী সারদা, মমতার সারদা মায়ের পুনর্জন্ম। আর সেদিন কিন্তু মমতা ব্যানার্জিকে কথা বলতে শোনা যায়নি। তার কারণ আজকেও যদি এই কদিন আগে হিন্দু সমস্ত সনাতনীরা পথে নেমেছিলেন, আজকেও যদি না নামতেন তাহলে কি হতো জানেন? তাহলে আগামী দিনে দেখতেন কুমোরটুলি থেকে 8খানা ড্যামি হাত পেছনে লাগিয়ে, তাহলে সেটা নিয়ে উনি বলছেন আমিই তো দেবী দুর্গা। ইনি কি না বলেছেন? বড় মাকে বলেছেন বড় মা, ওটাকে তো আমি তৈরি করেছি। বিবেকানন্দ ও তো আমার জন্য বাড়ি পেয়েছে। এরপর নিজেকে দেবীত্বে প্রধান, নিজেকে দেবী প্রমাণ করার যে এত চেষ্টা মমতা ব্যানার্জি ভুলে গেলেন। তার দলের নেতারা মন্ত্রীরা তারা বারবার এই কথা বলেছেন। আমি দক্ষিণেশ্বর উনি যে শুধু বলেননি, আমি শুধু একই থাকে, উনি যে আমাদের নৈতিক একটা জয় হয়েছে সন্তু, আমাদের নৈতিক একটা জয় কোথায় হয়েছে? মমতা ব্যানার্জি যে এটা বলেনি আমি ভুবনেশ্বরী দেবী, বিবেকানন্দ আমার দ্বারাই সৃষ্টি হয়েছে, আমি বিশ্ব প্রসবিনী মা দুর্গা, এটা যে এখনো বলেনি, এটাই বাঙালির নৈতিক জয়। এবারে বলি, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা একবারও বলতে পারেননি। উনি বলছিলেন সেই দিনই আমাদের রাস্তায় নামা উচিত ছিল, আজকে নামুন না। প্রধানমন্ত্রী বলছেন আমার ওনার জৈবিকভাবে জন্ম হয়, মাঝখানে বলবেন না। প্রধানমন্ত্রী বলছে উনি জৈবিকভাবে জন্ম হয়নি, এইসব কথা কখনো বলেনি। আপনাদের মতন কিছু মূর্খ না এটা বলেনি, উনি বলেছেন আমি মনে করি সবাই বলে অনিন্দা যে কথাটা আপনি বলছেন আমি একটু ক্লারিফাই করে দিই, আপনাকে একটু ক্লারিফাই শোনান। কোথায় থেকে বলা হয়েছে? প্রধানমন্ত্রী করেছেন যেটা নিয়ে আপনারা আপনি হিন্দি ভাষা বোঝেন না, আপনি হিন্দি ভাষা বোঝেন না, আমি আপনাকে শিখিয়ে দেব। না না হিন্দি ভাষা অনিন্দা, আপনি যে দলটাকে সমর্থন করেন তার নাম তৃণমূল। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি, দাদা আমি বলছি, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে সে হচ্ছে আমাদের ভারতবর্ষ সেন্টার অফ স্পিরিচুয়ালিটি। সেখানে কেউ ধ্যান করলে, কেউ যোগ করলে এত অসুবিধা কেন? কি করছে অনিন্দা? মানুষ দেখছে, সকালে মানুষ দেখছে, আপনি বিশ্বাস করুন। আমি প্রশ্ন করছি, সেন্টার অফ স্পিরিচুয়ালিটি আমাদের এই দেশ, সেই দেশে কেউ ধ্যান করলে, কেউ যোগ করলে, কেউ পুজো করলে আপনাদের এত অসুবিধা কেন? প্রথমত কথা হচ্ছে ধ্যান করলে পুজো করলে আমাদের কোনো অসুবিধা নেই, এটা আপনারা তৈরি করছেন। অসুবিধাটা কোথায় জানেন? উনি ধ্যান করুন, পুজো করুন, ক্যামেরা নিয়ে যান, ফটো তুলুন, তাতে কোনো সমস্যা নেই। যখন আমাদের এখন আচরণবিধি চলছে নির্বাচনের, তখন এই ফটোগুলো আপলোড করে ভেসে থাকা, প্রচারের মাধ্যমে ভেসে থাকাটা আমাদের আপত্তি। স্বামীজির বাড়িতে মমতা ব্যানার্জি কেন গেলেন, স্বামী বিবেকানন্দের বাড়িতে কেন গেলেন, সেটা আসলে আদর্শ আচরণবিধি না, এটা মমতা আচরণবিধি। আপনারা মমতা আচরণবিধি তৈরি করে দেন। না জানলে এটা গতকালকে বলিনি, উনি জানেন না তো, গতকালকে সন্ধ্যে 6টার পর থেকে কোনো রকম প্রচার কেউ করতে পারে না। আসলে সমস্যাটা এই পুজো পাল কিছু নিয়ে নাই, এই যে ধর্মীয় নৈতিক এবং রাজনৈতিক কর্তৃত্বের যে ভারতবর্ষের চিরাচরিত একটা ভ্যাটিকানাইজেশন পলিটিক্সে,
সেটা কিন্তু আমরা বহুদিন ভুলে গিয়েছিলাম সকল সেকুলারদের তাড়নায়। যেটা ভাই বলছিল সন্তু, যে এটা তো আমাদের স্পিরিচুয়াল ল্যান্ড, সেই ল্যান্ডে কিন্তু রাষ্ট্রপ্রধান যে ধর্মীয়, নৈতিক এবং রাজনৈতিক কর্তৃত্বের যে একটা মিশেল, যেটাকে বলে পলিটিক্সের ভাষায় ভ্যাটিকানাইজেশন তৈরি করা, সেটা বহুদিন বহু রাষ্ট্রনায়ক করেনি, চেষ্টা করেও করেনি। খেয়াল করবেন ইন্দিরা গান্ধীও একবার চেষ্টা করেছিলেন, পেরে ওঠেনি সকল সেকুলারদের চাপে ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে। এটা মমতা ব্যানার্জির গাত্রদাহের কারণ, সর্বনাশ। খেয়াল করে দেখবেন কালকে বিকেল অবধি ভোট প্রচার বা অন্য ধরনের কোনো অনুষঙ্গ প্রচার করা বারণ ছিল, কিন্তু তো আপনার ধর্মাচরণ করার ক্ষেত্রে সংবিধান আপনাকে কোনো বাধা দেয়নি। একদম ক্লজ হিসাবে আমি আপনাকে তুলে ধরলাম 25 এবং 26 নম্বর ধারায় কিন্তু কোথাও বলা নেই ভোট আসুক, প্রাকৃতিক বিপর্যয় আসুক, আর্জেন্সি আসুক। ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি জারি করেছিল, ধর্মের ইমার্জেন্সি জারি করতে পারেনি, কারণ ওটা স্বাধীনতা, মানুষের মৌলিক স্বাধীনতা, ওটা কিন্তু আটকানো যায় না। বেশ, আমি উত্তর নিয়ে নেবো একদম অল্প সময়। আমি ঝন্টুবাবুর সাথে একমত, কে ধর্ম প্রচার করবেন করতে পারেন, মৌলিক অধিকার করতে পারেন, কিন্তু সমস্যাটা ওই যে বললাম, উনার সঙ্গে কোনো সংবাদ মাধ্যমের কোনো ক্যামেরা যাননি, উনার পার্সোনাল ক্যামেরায় ফটো তোলা হচ্ছে, উনি ধ্যান করছেন সেটা ছবি তোলা হচ্ছে, সেটা ক্যামেরা কিন্তু পয়লা বৈশাখ ভোরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে প্রতি বছর যান, তখন যে প্রচারটা হয় সেটা কি কোনো সংবাদ মাধ্যম করে না ওনার পার্সোনাল ক্যামেরাম্যান করে, আমি জানতে চাই। দ্বিতীয়ত, এই আদর্শ আচরণবিধি কথা বলা হচ্ছে, কোন আদর্শ আচরণবিধিতে বলা হয়েছে নন্দীগ্রামের নির্বাচনে বয়লার বুথে যেভাবে 3 ঘন্টা মুখ্যমন্ত্রী বসে বসে ওখানে নাটক দেখিয়েছিলেন, এটা কোনো আদর্শ আচরণবিধিতে ছিল না, এটা মমতা আচরণবিধিতে ছিল, তাই জন্য উনি করেছেন। তাই জন্য আমরা প্রত্যেক কথাতে বলছি এই মুখ্যমন্ত্রী কোনো আদর্শ আচরণবিধি ধর্ম মানে না, চোরে শোনে না ধর্মের কথা, চোরে শোনে না সংবিধানের কথা। ঠিক তাই। আর এখানে আমাদের অনুষ্ঠান যেহেতু আজকে শেষ করতে হচ্ছে, সময় একদম নেই, কিন্তু বিষয় একটাই যে ধর্ম যার যার, সুতরাং ধর্ম নিয়ে কোনো রকমের কোনো কথা, কোনো রকমের বিভাজন, কোনো রকমের রাজনীতি এটা না করাই হয়তো শ্রেয়। এটা আমাদের এই রকম একটি সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য প্রত্যেকের জন্য ভালো বলে মনে করা হয়। আজ এই মেসেজটাই থাকলো, কিন্তু এরই সঙ্গে সঙ্গে আপনারা জানেন আগামীকাল শেষ দফার নির্বাচন যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি 4 জুন ভোটের রেজাল্ট রয়েছে। মানুষের মনোনীত রিপাবলিকে ভোর 6টা থেকে রাত 12টা মানুষের মহানির্ণয়।